আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 47 এবং প্রেসির 32 অ্যান্ড 35 দেখব এবং তার সাথে একটা রিপোর্ট দেখব, সেটা হচ্ছে কি র্যাপিড ইনক্রিজিং অফ আনএমপ্লয়মেন্ট ডিউ টু কোভিড-19 ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো আপনারা যারা আমাদের সঙ্গে প্রথম থেকে যুক্ত আছেন তারা এই বিষয়টা লক্ষ্য করেছেন, এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে আমরা প্রথম ক্লাস থেকে 12 নম্বর ক্লাস পর্যন্ত কেবলমাত্র দুটো করে ট্রান্সলেশন করেছি। তো তারপরে আমরা 13 নম্বর ক্লাস থেকে 24 নম্বর ক্লাস পর্যন্ত টপিকটা স্লাইটলি চেঞ্জ করে সেখানে প্রত্যেকটা ক্লাসে দুটো করে ট্রান্সলেশন এবং দুটো করে প্রেসে করেছি, এবং এই 25 নম্বর ক্লাস থেকে আবার পরবর্তী 12টা অর্থাৎ 36 নম্বর ক্লাস পর্যন্ত আমরা একটা করে ট্রান্সলেশন, দুটো করে প্রেসি এবং একটা করে রিপোর্ট করবো। যেহেতু দেখলাম যে যারা খাতাগুলো জমা দিচ্ছে তাদের কিন্তু ট্রান্সলেশন অনেকেই সবাই কিন্তু ঠিকঠাক লিখতে পারছেন, ফলে ট্রান্সলেশনের চাপটা একটু কমিয়ে দিচ্ছি। প্রেসিটাতে যেহেতু এখনও প্রবলেম রয়ে গেছে তাই প্রেসিটা যেমন চলছিল তেমনই চলবে, এবং রিপোর্টটা একটা করে ইনক্লুড করা হলো। তো আপনারা যারা ক্লাসটাকে ফলো করছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা টার্গেট রাখছি 100 লাইকের, আপনারা আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। চলুন আজকে ক্লাসটা শুরু করি। দেখুন, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে ভালো করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে? তাহলে এগোই। দেখুন কি বলছে। দেখুন ফার্স্ট যে লাইনটা বলছে, এখানে কিন্তু অনেকেই ভুল করেছেন, ঠিকঠাক কিন্তু লিখতে পারেননি। দেখুন কি বলছে, কিছুদিন আগে সংবাদপত্রে ছোট একটা খবর হয়তো অনেকেই লক্ষ্য করেছিলেন। তাহলে দেখুন মানে কি, এখানে কিন্তু ব্যাপারটা পসিবিলিটিস বোঝাচ্ছে এবং হয়তো করেছিলেন, যে এরকম যে ব্যাপারটা বোঝাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে মে হ্যাভ দিয়েই কিন্তু লিখতে হবে। মানে হয়তো ব্যাপারটার জন্য মে, এবং যেহেতু এটা হয়ে গিয়েছে তাই কিন্তু হ্যাভ, তাহলে মে হ্যাভের যে ইউজেসটা আছে সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু সেইভাবে কিন্তু করবো। দেখুন মে হ্যাভ দিয়ে কিন্তু এটাকে করতে হবে। দেখুন কীভাবে করলাম, কিছুদিন আগে, তাহলে কি আ ফিউ ডেজ বিফোর, সেরকমভাবে লিখলাম কি আ ফিউ ডেজ বিফোর, মানে কিছুদিন আগে। কারা লক্ষ্য করেছিলেন? সাবজেক্ট হচ্ছে মেনি পিপল, তাহলে অনেক লোক, মানে অনেকে লক্ষ্য করেছিলেন, তাই আমি সাবজেক্ট হিসেবে মেনি পিপল লিখলাম। তারপরে দেখুন মডেল অক্সিলারি ভার্বস হিসেবে আমাকে কি করতে হবে? মে হ্যাভ ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে মে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম নোটিসড, মানে লক্ষ্য করেছিলেন। কি লক্ষ্য করেছিলেন? লক্ষ্য করেছিলেন কি আ স্মল পিস অফ নিউজ, মানে কি আ স্মল পিস অফ নিউজ, মানে কি এই যে একটা ছোট খবর। ঠিক আছে, কোথায় লক্ষ্য করেছিলেন? ইন দ্য নিউজ পেপার, মানে কি সংবাদপত্রে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কিভাবে করলাম? এখানে কিন্তু মে হ্যাভ ইউজ করেই কিন্তু এই সেন্টেন্সটাকে করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা পরের সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে আমাদের দেশের এক শহরে সাধারণ লোকের সততা পরীক্ষা করার জন্য এক জায়গায় কতকগুলি সংবাদপত্র বিক্রির জন্য রেখে দেওয়া হয়, তার মানে রেখে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে রেখে দেওয়া হয় বলতে কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছিলটাই ব্যাপারটাই কিন্তু বোঝাচ্ছে, এবং রেখে দেওয়া হয়েছিল মানে কারোর দ্বারা রেখে দেওয়া হয়েছিল। এবং তাহলে কি হবে? এখানে প্যাসিভ লিখতে হবে, এবং পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ করে কিন্তু লিখতে হবে। দেখুন কিভাবে এটাকে করছি, কিভাবে করলাম দেখুন। কি পরীক্ষা করার জন্য? দেখুন টু টেস্ট দি অনেস্টি অফ দি কমন পিপল, মানে কমন পিপল যে সাধারণ মানুষ, তাদের সততা পরীক্ষা করার জন্য বা তাদের সততা পরীক্ষা করতে ইন ওয়ান অফ দি সিটিজ অফ আওয়ার কান্ট্রি, মানে আমাদের কান্ট্রি একটা সিটিতে কি করা হয়েছিল? আ ফিউ নিউজ পেপার্স, কিছু নিউজ পেপার ওয়ার পুট আপ, মানে রেখে দেওয়া হয়েছিল। কিসের জন্য? ফর সেলিং ইন ওয়ান প্লেস, মানে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছিল সেগুলোকে সেল করার জন্য বা বিক্রির জন্য। তাহলে কিভাবে করলাম দেখুন, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভটাই কিন্তু করলাম। দেখুন এখান থেকে ফলো করুন, আ ফিউ থেকে শুরু করে এখানে এই পর্যন্ত ফলো করুন। এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কিন্তু করা হয়েছে। দেখুন আ ফিউ নিউজ পেপার্স ওয়ার পুট আপ, মানে রেখে দেওয়া হয়েছে, তাহলে প্যাসিভ করা হলো। কিসের জন্য? এবার সেটা বাকিটা কমপ্লিমেন্ট হিসেবে লিখছি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করলাম। আচ্ছা, তাহলে পরের যে সেন্টেন্সটা আছে দেখুন কিভাবে করছি। এখানে বলছে দাম নেবার জন্য সেখানে কেউ ছিল না, ছিল শুধু একটি ছোট বাস্ক। দেখুন এটাকে অনেকভাবে করেছেন। দেখুন আমি এটাকে কিভাবে করেছি, এটাকে এইভাবে করলাম। দেখুন দেয়ার ওয়াজ নাথিং বাট আ স্মল বক্স টু টেক দি প্রাইস, মানে দাম নেওয়ার জন্য সেখানে একটা স্মল বক্স ছাড়া আর কিছুই ছিল না। তো এইভাবে কিন্তু আমি করলাম। অনেকভাবে করেছে, সেভাবেও ঠিক আছে, কিন্তু এটাকে আমি ভাবলাম যে এইভাবে করা যেতে পারে, তো সেহেতু এইভাবেই করলাম। কি নাথিং বাট ইউজ করে, কি নাথিং বাট মানে কি, এই দেখুন দেয়ার ওয়াজ নাথিং বাট আ স্মল বক্স টু টেক দি প্রাইস, মানে কি সেই যে দাম, সেই দামটা নেওয়ার জন্য শুধুমাত্র একটা স্মল বক্স ছাড়া কিন্তু আর কিছুই ছিল না। তার মানে কি দাম নেওয়ার জন্য সেখানে কেউ ছিল না, ছিল শুধুমাত্র একটা বাক্স। তার মানে এই যে সেন্সটা আসছে, তার সেন্সটা কি বলছে? যে সেখানে দাম নেওয়ার জন্য একটা বাক্স ছাড়া আর কিছুই ছিল না। তাই সেইভাবেই কিন্তু আমি নাথিং বাট দিয়ে কিন্তু সেন্টেন্সটাকে লিখলাম। কি দেয়ার ওয়াজ নাথিং বাট আ স্মল বক্স টু টেক দি প্রাইস। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলছে কাগজগুলো ফুরিয়ে গেলে দেখা গেল যে সব কাগজের দাম পুরোপুরি সে বাক্সের মধ্যে রয়েছে।
তার মানে দেখুন কীভাবে করছে এটাকে এইভাবে করলাম। দেখুন সব কাগজ ফুরিয়ে গেলে, তার মানে সব কাগজ যখন বিক্রি হয়ে গেল, তাহলে ভার্ব হিসেবে আপনাকে বিক্রির কথাটাকে নিয়ে আসতে হবে। তাহলে কাগজগুলো ফুরিয়ে গেলে দেখা গেল যে, তাহলে কি ওয়েন দি, তাহলে আপনাকে কিন্তু পাস্ট ইনডিফিনাইট করতে হবে এবং প্যাসিভ করতে হবে, মানে বিক্রি হয়ে গেছে, যখন বিক্রি হয়ে গেছে, বিক্রি করা হয়ে গেছে, তাহলে কি প্যাসিভ করতে হবে। তাহলে ওয়েন দি পেপার্স ওয়্যার সোল্ড আউট, যখন কাগজগুলো সব বিক্রি হয়ে গেছে, ইট ওয়াজ ফাউন্ড, দেখা গেল যে, মানে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, দেখা গেল যে, তাহলে কি এটাকেও কিন্তু পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভই করছি, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মানে দেখা গেল যে, কি দেখা গেল, ফুল প্রাইস অফ অল দি পেপার্স, ফুল প্রাইস অফ অল দি পেপার্স ওয়াজ ইন দি বক্স, মানে বক্সের মধ্যে ছিল। দেখুন এখানে এই যে ওয়াজ লিখছি কেন, আপনি অনেকে হয়তো ভাবছেন যে পেপার্স আছে বক্স, এখানে ওয়াজ হবে কেন, ওয়্যার হওয়ার কথা না, এই ওয়াজটা কিন্তু এই প্রাইসটাকে কিন্তু রেফার করে, তাহলে কিন্তু প্রাইস অনুযায়ী কিন্তু এখানে ওয়াজই কারেক্ট, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো কীভাবে করছি। তাহলে আরেকবার বলি, দেখুন ওয়েন দি পেপার্স ওয়্যার সোল্ড আউট, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ করলাম, যখন কাগজগুলো সব বিক্রি হয়ে গিয়েছিল, মানে ফুরিয়ে গিয়েছিল। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মানে দেখা গেল যে, কি দেখা গেল, এবার দেখুন ফুল প্রাইস অফ অল দি পেপার্স, সমস্ত পেপার্সের যে দাম সেগুলো ওয়াজ ইন দি বক্স, মানে বক্সেই ছিল। এটা কিন্তু সিম্পল পাস্টে হলো, পরেরটা, পরের যেটা দ্যাটের পর থেকে যেটা, সেটা কিন্তু সিম্পল পাস্টে হলো, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে বলছে, আমাদের স্বদেশবাসী সাধারণ লোকের সততার পরিচয়ে সেদিন আমাদের বাস্তবিক গর্ববোধ হয়েছিল। তাহলে দেখুন এটাকে অনেকে প্রাউড হিসেবে লিখছে, প্রাউড হিসেবে অ্যাডজেক্টিভ করেও করা যায়, আমি যদি নাউন হিসেবে করি প্রাইড দিয়েও কিন্তু করতে পারি। দেখুন আমি সেভাবেই কিন্তু এটাকে করেছি। দেখুন কীভাবে করলাম, উই ফেল্ট, ফার্স্ট ইনডিফিনাইট লিখছি, উই ফেল্ট রিয়েলি প্রাইড, আমরা সত্যিকারের যে প্রাইড মানে গর্ব সেটা অনুভব করেছিলাম, কাদের জন্য, ফর দি অনেস্টি অফ আওয়ার কান্ট্রিমেন, আমাদের কান্ট্রিমেনদের সততার জন্য, ঠিক আছে। অন দ্যাট ডে মানে সেই দিন, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করলাম, উই ফেল্ট রিয়েলি প্রাইড মানে আমরা সেই দিন সত্যিকারের যে প্রাইড গর্ব সেটাকে অনুভব করেছিলাম, পাস্ট ইনডিফিনাইট, ফর দি অনেস্টি অফ আওয়ার কান্ট্রিমেন, আমাদের কান্ট্রিমেনদের, আমাদের যে স্বদেশবাসী, সেই স্বদেশবাসীর কিসের জন্য, অনেস্টির জন্য, অন দ্যাট ডে মানে সেই দিন, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে কীভাবে করলাম এখানে। আচ্ছা, তাহলে দেখুন এখানে আমাদের ট্রান্সলেশন প্যাসেজটা ক্লিয়ার হলো। এরপরে আমরা একটা প্রেসি দেখবো, এই প্রেসির পরে আমরা রিপোর্টটা দেখবো, তারপর আবার একটা প্রেসি দেখবো, ঠিক আছে। তাহলে আপনারা ফার্স্ট ভিডিওটাকে পজ করে ভালো করে এই এখানে প্রেসিটাকে কি বলতে চেয়েছে একটু মানেটা বোঝার চেষ্টা করুন, তারপর আমরা চেষ্টা করছি এর মানেটা কি বলেছে একটু বুঝিয়ে দেওয়ার। দেখো এখানে কি বলছে, এখানে বলছে কি, চ্যারিটি ইজ আ ইউনিভার্সাল ডিউটি, মানে চ্যারিটি কি, চ্যারিটি মানে দানশীলতা যেটা, সেটা কিন্তু একটা ইউনিভার্সাল ডিউটির মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর দেখুন হুইচ ইজ ইন এভরি ম্যানস পাওয়ার, মানে যেটা আছে কি, হুইচ ইজ ইন এভরি ম্যানস পাওয়ার মানে যেটা কিনা প্রত্যেক মানুষের ক্ষমতার মধ্যে থাকে, ঠিক আছে। সামটাইমস টু প্র্যাকটিস মানে এটা কিন্তু সামটাইমস টু প্র্যাকটিস মানে হচ্ছে কি, যারা এইগুলোকে তাদের প্র্যাকটিসের মধ্যে দিয়ে তাদের ক্ষমতার মধ্যে রেখেছে, ঠিক আছে। এটা কিন্তু বলতে চাইছে যে চ্যারিটি হলো একটা ইউনিভার্সাল ডিউটি, যেটা মানুষ তার সময় মতো সেটাকে ব্যবহার করে, প্র্যাকটিস করে এবং তার ক্ষমতার মধ্যে এটা আছে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, ফর এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্স গিভেন টু অ্যানাদার ম্যান মানে যে কোনো রকম সাহায্য অন্যকে দেওয়া, আপন প্রপার মোটিভস মানে সঠিক সময়ে, ইজ অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি, সেটাই কিন্তু চ্যারিটি বলা হয়। মানে চ্যারিটিটা কি, চ্যারিটি হচ্ছে কি সঠিক অ্যাসিস্ট্যান্স, সঠিক সময়ে কাউকে প্রোভাইড করা, সেটাই হলো চ্যারিটি, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ইজ স্কেয়ার্সলি এনি দ্যাট ক্যান নট বেনিফিট হিজ নেভার মানে স্কেয়ার্সলি মানে অল্প সংখ্যক কথা এখানে বলা হচ্ছে যে এমনও অল্প সংখ্যক মানুষ আছে, দ্যাট ক্যান নট বেনিফিট হিজ নেভার অন সাম অকেশন অর আদার মানে তারা কিনা কোনো অকেশন বা কোনো দরকারে তাদেরকে কিনা কী করে না, হেল্প করে থাকে না, বেনিফিট করে থাকে না, সেটাই কিন্তু এখানে বলছে, ঠিক আছে। এটা এই সংখ্যকটা কিন্তু অল্প সংখ্যক, স্কেয়ার্সলি বলছে। তারপর দেখুন কি বলছে, এখানে বলছে তারপরে, হি দ্যাট ক্যান নট রিলিভ দি পুয়ার মে ইনস্ট্রাক্ট দি ইগনোরেন্ট মানে কি, যারা কিনা এই সাহায্যটুকুও করতে পারে না বা এই চ্যারিটিও করতে পারে না, তারা কিন্তু জ্ঞানও দিয়ে থাকে, ঠিক আছে, মানে ইনস্ট্রাকশন দিয়ে থাকে তাদেরকে, মানে সাহায্য দিতে পারছে না তবুও কিন্তু তারা ইনস্ট্রাকশন দিচ্ছে, ঠিক আছে। এরকমও কিন্তু মানুষ আছে, সেটাই বলছে। তারপরে দেখুন, আদার্স মে পারফর্ম দি ডিউটি অফ চ্যারিটি বাই রেকমেন্ডিং দি পিটিশনস, এই পিটিশনস মানে কি, এখানে কাকুতি মিনতি করা বা এই বিষয়টাই বলা হচ্ছে এখানে, হুইচ দে ক্যান নট গ্রান্ট মানে
কিছু মানুষ কি করে, অন্য মানুষরা কি করে, যারা কিনা সাহায্য করতে পারে না বা চ্যারিটি তাদের কাছে পসিবল নয়, তারা কিন্তু সেটা তাদের কাছে স্বীকার করে নেয়। ঠিক আছে, তারপর দেখুন দি উইডো, এখানে এবার উদাহরণ দিচ্ছে যে কারা কীরকমভাবে কী করে। দি উইডো দ্যাট শ্যাল গিভ হার মাইট টু দি ট্রেজারি, মানে উইডো কী করে, তার যে সংরক্ষণ আছে সেখান থেকে কিছু দান করে। দি পুয়ার ম্যান দ্যাট শ্যাল ব্রিং টু দি থার্স্টি আ কাপ অফ ওয়াটার, যে পুয়ার ম্যান সে কিন্তু এক কাপ হলেও জল দান করে। ঠিক আছে, শ্যাল নট লস দেয়ার রিওয়ার্ড, তারা কিন্তু তাদের রিওয়ার্ডটা এইভাবে হারিয়ে ফেলে না, মানে তারা কিন্তু এইভাবে যে দানটা করে, এইভাবে যে চ্যারিটি তারা পালন করে, তারা কিন্তু এর মধ্যেও কিন্তু রিওয়ার্ড পায়। এটাই হচ্ছে ব্যাপারটা বলতে চাইলো। তাহলে আপনি যখন ভালো করে পড়ছেন তখন কি বুঝতে পারছেন যে এখানে যে বিষয়টা বলতে চাইছি যে সেটা কি, সেটা হচ্ছে যে চ্যারিটি যে বিষয়টা সেটা কিন্তু একটা নোবেল ডিড, তাই না, মহৎ একটা কাজ, মহৎ কাজ ছাড়া কিন্তু চ্যারিটি আর কিছুই না। ঠিক আছে, এবার এই যে চ্যারিটি যে ব্যাপারটা, এটা কিন্তু প্রত্যেক মানুষের একটা কর্তব্য, এবং এটা যে একটা মানুষের কতটা ওয়েলথ আছে, কতটা সম্পদ আছে সেটার উপর কিন্তু নির্ভর করে না। ধনী বা গরিব যে কেউ কিন্তু এই পথে এগিয়ে আসতে পারে। এবং এটা কি কোথা থেকে আসে, এটা একটা মানুষের হৃদয়ের যে বিশুদ্ধতা সেখান থেকে কিন্তু উঠে আসে, এবং এই বিষয়টা আমাদের ঘর থেকে শুরু হয়, তারপরে এটা নেবারদের মধ্যে আসে, মানে নেবার ঘর বা প্রতিবেশী থেকে শুরু হয়, এবং গ্র্যাজুয়ালি সেটা এক্সপ্যান্ড করতে করতে সোসাইটি এবং দেশের দিকে এগোতে থাকে। এটাই কিন্তু বলছে, তাই না। তাহলে এটাকে যদি আমি একটু করতে চাই তাহলে কীভাবে করছি দেখুন। ফার্স্ট আমি একটা টাইটেল দিলাম, দেখুন টাইটেলটা কী দিলাম, টাইটেলটা দিলাম চ্যারিটি ইজ নাথিং বাট আ নোবেল ডিড, মানে চ্যারিটি নোবেল ডিড ছাড়া, মহৎ কাজ ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার দেখুন কীভাবে আমি এটাকে লিখছি, এটাকে এইভাবে লিখলাম, দেখুন কী বলছে এখানে বলছে চ্যারিটি ইজ আ ডিউটি অফ হিউম্যান বিইং, মানে চ্যারিটি হলো হিউম্যান বিইংয়ের একটা, মানে মানুষের একটা ডিউটি। ঠিক আছে, ইট ডাজ নট ডিপেন্ড অন হাউ মাচ দি ওয়েলথ ইউ হ্যাভ, এটা কিন্তু নির্ভর করে না যে তোমার কতটা সম্পদ আছে, তোমার কতটা ধনসম্পদ আছে, তার উপর কিন্তু নির্ভর করে না। এটা কি বলছে, ইট কামস অনলি ফ্রম দি পিওর হার্ট, এটা কি পিওর হার্ট থেকে এই চিন্তা ভাবনাটা উঠে আসে। তারপরে কি বলছে দেখুন, ইট বিগিনস ফ্রম হোম, এটা বাড়ির থেকে শুরু হয়, ফলোড বাই নেবার, তারপরে সেটা প্রতিবেশীদের মধ্যে যায়, অ্যান্ড গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ডস, তারপরে আস্তে আস্তে এটা এক্সপ্যান্ড করতে থাকে, বিস্তৃত হতে থাকে, টু সোসাইটি অ্যান্ড কান্ট্রি দেয়ার আফটার, এবং তারপরে সোসাইটি থেকে ধীরে ধীরে কান্ট্রিতে ছড়িয়ে পড়তে থাকে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে লিখছি। তাহলে আপনাকে কি করতে হবে, সেই একই কথা, ফার্স্ট আপনাকে বারংবার এটাকে ভালো করে পড়তে হবে, পড়ে এর যে মানেটা আছে সেটাকে নিজের ভাষায় বুঝে, যে ব্রেন ম্যাপ তৈরি করে, তারপরে আপনি এর একটা ভালো সুন্দর করে টাইটেল দিলেন, এবং নিজের ভাষায় কোনো ভিতর থেকে কোনো উদাহরণ না ইউজ করে, ভিতর থেকে কোনো কিছু না ইউজ করে, প্যাসেজ থেকে কিছু না ইউজ করে, আপনাকে পুরো নিজের ভাষায় নিজের ভাবটা এর মধ্যে প্রকাশ করতে হবে একদম সংক্ষেপে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমাদের এই যে প্রেসি পার্টটা এটা এখানে কমপ্লিট হলো। এরপরে আমরা আমাদের যে টাস্ক ছিল, পরবর্তী যে টাস্ক রিপোর্ট, সেটা একবার দেখবো। দেখুন রিপোর্টটা কী ছিল, র্যাপিড ইনক্রিজিং অফ আনএমপ্লয়মেন্ট ডিউ টু কোভিড-19 ইন ইন্ডিয়া। ঠিক আছে, দেখুন কিভাবে আমি এটাকে লিখছি, দেখুন এটাকে কি করলাম, দেখুন ফার্স্ট আমি এর একটা রিপোর্টের যে টাইটেল সেটা দিলাম, কি দিলাম দেখুন, র্যাপিড ইনক্রিজিং অফ আনএমপ্লয়মেন্ট ডিউ টু কোভিড-19 ইন ইন্ডিয়া। দেখুন আপনাদের যদি একটু দেখতে অসুবিধা হয় তাহলে ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নিন, সেখানে তাহলে দেখতে সুবিধা হবে, লেখাগুলোকে না হলে ছোট লাগতে পারে। দেখুন তাহলে কি এটা ফার্স্ট দিলাম, তারপরে রিপোর্ট অনুযায়ী সেভাবে একটা কি লিখলাম, যে বাই আ স্টাফ রিপোর্টার লিখলাম, তারপরে দেখুন ডেট, প্লেস, টাইম এগুলো দিলাম। ঠিক আছে, দেওয়া হলো। আমরা রিপোর্টটাকে 3টে প্যারাগ্রাফের মধ্যে লিখবো, 200 শব্দের মধ্যে লেখার চেষ্টা করেছি, 200 শব্দ ক্রস করা হয়নি, 200 শব্দের মধ্যে লিখতে হবে, কারণ রিপোর্ট লিখতে গেলে যথেষ্ট একটা টাইমের ব্যাপার, রিপোর্ট অনেক বড় করেও লেখা যায়, কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু এখানে সময় একটা সংক্ষেপ, পরীক্ষার সময় লিখতে গেলে অনেকটা সময় সংক্ষেপ, 7 থেকে আপনি 8 মিনিট টাইম পাবেন লেখার, সেই কারণে কিন্তু ছোট করে লিখলাম। আপনারা আপনাদের মতো করে লিখবেন, আমি এখানে একটা জাস্ট একটা স্পেসিমেন কপি ধরেছি যে কীভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, দেখুন কীভাবে লিখছি। ফার্স্ট লাইনটা দেখুন, ফার্স্ট লাইনটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ইজ সাচ আ থিং হুইচ ব্রিংস পভার্টি, মানে আনএমপ্লয়মেন্ট হলো এমনই একটা জিনিস যেটা কিনা প্রভার্টিকে ডেকে আনে, অ্যান্ড ইট প্রভার্টি অ্যান্ড ইট নট অনলি সাফার্স আ ম্যান বাট অলসো হিজ ফ্যামিলি, এবং এটা যে শুধুমাত্র একটা মানুষকে সাফার করায় তা নয়, তার পুরো ফ্যামিলিটাকেই কিন্তু সাফার করায়। ঠিক আছে, হলো। তারপরে দেখুন কি লিখছি, তারপরের লাইনটা এরকম লিখছি যে কি, ইন দি লাস্ট ফিউ ডিকেডস ইন্ডিয়া হ্যাজ never faced such a dreadful problem like unemployment, which is increasing rapidly in the present time due to COVID-19. তার মানে কি, in the few last decades, মানে বিগত কিছু ডিকেডসে ইন্ডিয়া হ্যাজ নেভার ফেসড, মানে ইন্ডিয়া কখনোই
ফেস করেনি, সম্মুখীন হয়নি সাচ আ ড্রেডফুল প্রবলেম, এরকম একটা ভয়ানক সমস্যার মুখে বা সমস্যার সঙ্গে সম্মুখীন হয়নি, লাইক আনএমপ্লয়মেন্ট মানে আনএমপ্লয়মেন্টের মতো, হুইচ ইজ ইনক্রিজিং র্যাপিডলি, যেটা ইনক্রিজ করছে, বাড়ছে র্যাপিডলি, ব্যাপকভাবে বাড়ছে, ইন দি প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ে, ডিউ টু কোভিড-19 মানে কোভিড-19-এর জন্য। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে এই যে আমাদের ফার্স্ট যে প্যারাগ্রাফটা সেটা ওইখানেই আমরা শেষ করলাম। এবার সেকেন্ড যে প্যারাগ্রাফটা দেখুন কীভাবে লিখছি। দেখুন সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা দেখুন কি লিখলাম, অ্যাকর্ডিং টু দি প্রেস রিপোর্ট মানে প্রেস রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়া হ্যাজ পাসড থ্রু আ নাম্বার অফ লকডাউন অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট দি হোল ইকোনমিক সিস্টেম হ্যাজ কলাপসড। মানে কি, প্রেস রিপোর্টের মত অনুযায়ী এরকমভাবে কিন্তু লিখবেন একটা, যে অ্যাকর্ডিং টু প্রেস রিপোর্ট বা এরকম অ্যাকর্ডিং টু হিসেবে কিছু লিখতে হবে আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে, বা অ্যাকর্ডিং টু স্পেশাল করেসপন্ডেন্স এইভাবেও কিন্তু লেখা যায়। ঠিক আছে, তো আপনি নিজের মতামত দিচ্ছেন না, আপনি প্রেসের মতামত দিচ্ছেন, তাই কিন্তু আপনাকে এইভাবেই লিখতে হবে। তাহলে প্রেসের মত অনুযায়ী কি বলছি, ইন্ডিয়া হ্যাজ পাস থ্রু আ নাম্বার অফ লকডাউন, মানে ইন্ডিয়া অনেক লকডাউন পার করে এসছে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট, এবং এর ফলে দি হোল ইকোনমিক সিস্টেম হ্যাজ কলাপসড, মানে পুরো ইকোনমিক যে সিস্টেমটা সেটা কিন্তু কলাপসড হয়েছে, ভেঙে পড়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তারপরে লাইনটা দেখুন কি বলছে, আর নাম্বার অফ কোম্পানিজ হ্যাভ বিন ক্লোজড, মানে অনেক সংখ্যক কোম্পানি কি হয়েছে, ক্লোজড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, অ্যান্ড মেনি অফ দেম আর রানিং ইন লস, এবং আরও বেশি সংখ্যক কোম্পানি তারা কি করছে, রানিং ইন লস মানে তারা লসে রান করছে। ঠিক আছে, লসে তাদের বিজনেসটাকে চালাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। তারপর দেখুন কি লিখছি, অ্যাজ আ রেজাল্ট মানে এর ফলে হিউজ নাম্বার অফ এমপ্লয়িজ হ্যাভ বিন স্যাকড, মানে প্রচুর সংখ্যক কর্মচারীকে কিন্তু স্যাক করে দেওয়া হয়েছে, মানে এক্সপেল করে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে। ঠিক আছে, তারপরে দেখুন, ইভেন দি গভর্নমেন্ট ইজ নট এবল, তো স্যাকটির পরে আপনি ফুল স্টপ দেবেন, তারপরে ইভেনটাকে পরের সেন্টেন্স লিখবেন, ইভেন দি গভর্নমেন্ট ইজ নট এবল, মানে গভর্নমেন্টও এমনকি সক্ষম নয় কি করতে, টু কন্ডাক্ট দি কম্পিটিটিভ এক্সামিনেশনস, মানে কম্পিটিটিভ এক্সামিনেশন কন্ডাক্ট করতে, বাই হুইচ দে ক্যান গেট আ জব, বাই হুইচ দে, এখানে দে বলতে কিন্তু এমপ্লয়িজদের কথা বলা হচ্ছে, বা সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, বা ইউজদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে কি হলো। তারপরে দেখুন কি হচ্ছে, সো পিপল আর সাফারিং আ লট, সুতরাং মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ভুগছে। তারপরে দেখুন, ইভেন সাম পিপল হ্যাভ চেঞ্জড দেয়ার জব প্রোফাইল, মানে কিছু মানুষ তারা কিন্তু তাদের জব প্রোফাইলগুলোকে চেঞ্জ করে ফেলেছে, টু রান দেমসেলফ, তাদের নিজেদেরকে চালানোর জন্য। ঠিক আছে, যেহেতু স্যাক করে দিয়েছে তাহলে তারা জব প্রোফাইল চেঞ্জ করতে বাধ্য হয়েছে, অন্য জব প্রোফাইল নিয়েছে। তারপরে দেখুন কি লিখছি, বাট দে আর ফেসিং আ লট অফ প্রবলেমস ইন দেয়ার নিউ জব অ্যাজ দি ল্যাক অফ এক্সপিরিয়েন্সেস, কিন্তু তারা তাদের সেই নিউ জবের মধ্যেও সমস্যায় ভুগছে, কারণ তাদের কোনো এক্সপিরিয়েন্সের অভাবে, তাদের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের অভাবে কিন্তু নিউ জবে তারা সমস্যায় ভুগছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করছি। আচ্ছা, তাহলে এই সেকেন্ড যে প্যারাগ্রাফটা সেটা ক্লিয়ার হলো। থার্ড প্যারাগ্রাফটা কী লিখছি দেখুন, একদম সংক্ষেপে লিখছি, দেখুন কীভাবে লিখলাম দেখুন, সো দি গভর্নমেন্ট শুড ইন্ট্রোডিউস, মানে গভর্নমেন্টের উচিত ইন্ট্রোডিউস করা, নিয়ে আসা নিউ পলিসিস, নতুন পলিসি, বাই হুইচ, যার মাধ্যমে দি সিচুয়েশন ক্যান বি কন্ট্রোলড, মানে সিচুয়েশনকে কন্ট্রোল করা যায়, ইন অর্ডার টু এন্ড প্রভার্টি, মানে প্রভার্টিকে এন্ড করার জন্য, অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, এবং আনএমপ্লয়মেন্টকে এন্ড করার জন্য। ঠিক আছে, অ্যান্ড দি পিপল ক্যান গেট ব্যাক দেয়ার, বা অ্যান্ড না লিখে আপনি এখানে সো দ্যাটও লিখতে পারেন, সো দ্যাট দি পিপল ক্যান গেট দেয়ার প্রিভিয়াস কন্ডিশন, মানে যাতে করে মানুষজন তাদের প্রিভিয়াস কন্ডিশনসটাকে ফিরে পায়। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। একদম সংক্ষেপে লিখলাম, 200 ওয়ার্ডের মধ্যে লিখেছি, একদম বেশি করিনি এটাকে। তো এই যে রিপোর্টটা হলো, আপনারা এর থেকেও ভালো লিখতে পারেন, বা এটাকে ডিরেক্ট কপি না করলেও হবে, আপনার নিজের মতো করে যেভাবে লিখছেন সেভাবেও হচ্ছে, কোনো ব্যাপার নয়। তো এটা ক্লিয়ার হলো। আচ্ছা, এরপরে আমরা কি দেখব, যে প্রেসিটা ছিল পরবর্তী যে প্রেসি, সেই প্রেসিটাকে একবার দেখব। দেখুন, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে আবার এই প্রেসিটাকে ভালো করে পড়ে নিন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপরে আমরা চেষ্টা করছি এটাকে পড়ে বুঝিয়ে দেওয়ার। দেখুন কি বলছে এখানে বলছে, এনসিয়েন্ট বুকস ওয়্যার রিটেন বাই হ্যান্ড, মানে এনসিয়েন্ট বুক কিসে লেখা হতো, হাতের কপি করা হতো, হাত দিয়ে লেখা হতো। ঠিক আছে, অ্যান্ড অল দি কপিস অফ আ বুক হ্যাড টু বি মেড ইন দি সেম ম্যানার, এবং সমস্ত বইগুলো কিন্তু একইভাবেই কিন্তু লেখা হতো, কপি করা হতো, সেটা কিন্তু এখানে বলছে। তারপর দেখুন, ইট মাস্ট হ্যাভ বিন আ টায়ারিং টাস্ক, এটা কিন্তু যথেষ্ট একটা টায়ারিং টাস্ক, মানে যথেষ্ট একটা মানে ক্লান্তকর একটা টাস্ক। ঠিক আছে, তারপর দেখুন, অ্যান্ড ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট মিস্টেক ক্রেপ্ট ইন, মানে এটা আশ্চর্যজনক নয় যে তার মধ্যে মিস্টেক ঘটেনি, তার মধ্যে প্রচুর সংখ্যক মিস্টেক হয়েছে লিখতে গিয়ে। ঠিক আছে, সেটাই কিন্তু এখানে বলছে।
তারপরে দেখুন আ মডার্ন স্কুল বয় থিঙ্কস হিমসেলফ ইল ইউজড, মানে এই ইল ইউজটা মানে কি, ইল ইউজটা মানে হচ্ছে তাকে যেন সাফার করানো হচ্ছে, ঠিক আছে, সে যেন প্রচণ্ড সমস্যার মধ্যে তাকে ফেলা হচ্ছে, সেটা কিন্তু এখানে বলছে যে কি মডার্ন স্কুল বয় থিঙ্কস হিমসেলফ ইল ইউজড, মানে তাকে অপব্যবহার করা হচ্ছে, এরকমটা একটা মডার্ন স্কুল বয় ভাবে যদি তাকে কিনা ইফ হি ইজ টোল্ড, যদি তাকে কিনা বলা হয় টু কপি আউট 100 লাইন্স, মানে 100 লাইন লিখে আনার কথা অ্যাজ আ পানিশমেন্ট, মানে একটা পানিশমেন্ট হিসেবে যদি একটা মডার্ন স্কুল বয়কে 100 লাইন লিখে আনার কথা বলা হয়, তাহলে কিন্তু সে ভাববে যে তাকে অপব্যবহার করা হচ্ছে। বাট কিন্তু হোয়াট উড হি থিঙ্ক, কিন্তু সে কি ভাবতো, ইফ হি ওয়ার টু কপি আউট দি হোল বাইবেল, কিন্তু তাকে যদি একটা হোল বাইবেল কপি করতে বলা হতো আগে এনসিয়েন্ট সময়ে, তাহলে সে কি ভাবতো, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তারপর দেখুন কি বলছে, ইয়েট এমনকি মেন ইউজড টু স্পেন্ড দেয়ার লাইভস ডুইং সাচ ওয়ার্ক বিফোর দি প্রিন্টিং প্রেস ওয়াজ ইনভেন্টেড, মানে কিন্তু তবুও এইভাবেই কিন্তু মানুষরা তাদের জীবনটাকে অতিবাহিত করতো, কিভাবে, এইভাবেই অতিবাহিত করতো বই লিখে লিখে, ঠিক আছে, কপি করে করে, যতক্ষণ না পর্যন্ত প্রিন্টিং প্রেস ইনভেন্ট হয়েছে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপর দেখুন কি বলছে, দিস ইনভেনশন চেঞ্জড দ্য স্টোরি অফ বুকস কমপ্লিটলি, মানে এই ইনভেনশনটা বুকস যে কপি হচ্ছে তার যে হিস্ট্রি সেটাকে কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেয়, ঠিক আছে। দি আর্লিয়েস্ট বুক নোন ইজ আ চাইনিজ ওয়ান প্রিন্টেড ফ্রম অ্যান, দেখুন প্রিন্টেড ফ্রম অ্যান ইঙ্কড ব্লক, মানে ইঙ্ক ব্লকের মধ্য দিয়ে একটা চাইনিজ বইকে ফার্স্ট পাবলিশ করা হয়, ফার্স্ট প্রিন্ট করা হয় অ্যাট দি এন্ড অফ 9th সেঞ্চুরির শেষে, ঠিক আছে। বাট কিন্তু মোর দ্যান 500 ইয়ার্স ওয়ার টু পাস, 500 বছরেরও বেশি সময় বয়ে গেছে বিফোর এনিথিং ওয়াজ নোন অ্যাবাউট প্রিন্টিং ইন ইউরোপ, মানে ইউরোপে এই প্রিন্টিংয়ের ব্যাপারে জানতে বা এই প্রিন্টিংয়ের ব্যাপারে কিছু জানতে 500 বছরেরও কিন্তু তারপরেও বেশি সময় অতিবাহিত হয়েছে। তার মানে এখানে যদি আপনি ভালো করে পড়েন তাহলে কি বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে যে এখানে প্রিন্টিং প্রেস কিন্তু একটা বিপ্লব ঘটিয়েছে, ঠিক আছে, তাই না। মানে একদম অতীতে যে বইগুলোকে, অতীতে যখন বই লেখা হতো সেটাকে কিন্তু মানুষ হাতেই কপি করতো, ঠিক আছে, মানুষ হাত দিয়েই কপি করতো, এবং সেটা কিন্তু একটা যথেষ্ট অক্লান্তকর পরিশ্রম ছিল, তাই না, ঠিক আছে। পাশাপাশি কি হচ্ছে, যে সমস্ত মানুষরা এই বইগুলো লিখছেন তারা কিন্তু প্রথমে যে বইটা আর লাস্ট যে বইটা তার মধ্যে কিন্তু প্রচুর ডিসিমিলারিটিস পাওয়া যাচ্ছে, কেন, কারণ সেই যখন কপি করা হচ্ছে হাত দিয়ে তাতে কিন্তু প্রচুর ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই বলছে। আর কি বলছে, এই যে প্রিন্টিং প্রেস যখন আসে সেই প্রিন্টিং প্রেস কিন্তু এই কপিতে একটা রিভলিউশন সৃষ্টি করে, এটাই কিন্তু এখানে ক্লিয়ারলি বলছে। তাহলে আমরা যখন লিখবো দেখুন কীভাবে লিখছে এটাকে, ফার্স্ট যে টাইটেলটা দিলাম দেখুন কি লিখলাম, যে কি রিভলিউশন অফ প্রিন্টিং প্রেস, মানে প্রিন্টিং প্রেসের বিপ্লব, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এবার দেখুন এটাকে কিভাবে লিখছি, দেখুন লিখলাম এইভাবে, দেখুন কি লিখলাম, এখানে লিখলাম ইন এনসিয়েন্ট টাইম, মানে অতীতে বুকস হ্যাড টু বি কপিড, মানে বুকসকে কপি করা হতো উইথ হিউম্যান হ্যান্ডস, মানুষের হাত দিয়ে, এবং দ্যাট ওয়াজ আ টায়ারলেস ওয়ার্ক, এবং সেটা কিন্তু একটা অক্লান্তকর পরিশ্রম করতে হতো, মানে অক্লান্ত পরিশ্রম ছিল, ঠিক আছে। তারপরে দেখুন কি বলছি, এখানে বলছে বিসাইডস দেয়ার হ্যাড বিন আ লট অফ ডিসিমিলারিটিস, মানে দেয়ার হ্যাড বিন আ লট অফ ডিসিমিলারিটিস মানে কি, অনেক বৈসাদৃশ্য ছিল বিটুইন দি অরিজিনাল অ্যান্ড দি লাস্ট ওয়ান, মানে অরিজিনাল যেটা এবং লাস্ট যেটা তার মধ্যে কিন্তু অনেক ডিসিমিলারিটিস ছিল, কেন, বিকজ অফ রংলি কপিড, মানে ভুলভাল কপি করার জন্য, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখুন বাট কিন্তু দি রিভলিউশন অফ প্রিন্টিং প্রেস ইন চায়না মেড ইট ইজি টু কপি, মানে কি চায়নাতে যে প্রিন্টিং প্রেসের রেভলিউশন সেইটা কিন্তু এই কপি যে বিষয়টা সেটাকে কিন্তু অনেকটা সুবিধা করে দিয়েছিল, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আপনাকে কি করতে হবে, সেই একই কথা, বারবার আপনাকে ভালো করে পড়তে হবে, এই যে প্যাসেজগুলো দিচ্ছে সেই প্যাসেজগুলো বারবার পড়ার পর তারপরে আপনি কি করবেন, একটা ব্রেন ম্যাপ তৈরি করবেন যে কীভাবে এটা টাইটেল দেওয়া যায় বা কীভাবে আপনি গুছিয়ে লিখবেন। তো সেইটা হওয়ার পরে তারপরে আপনি ভালো করে একটা টাইটেল দিন এবং নিজের ভাষায় কোনো কিছু প্যাসেজ থেকে না নিয়ে নিজের ভাষায় পুরো প্যাসেজের ভাবটাকে নিজের ভাষায় প্রকাশ করুন খুব সংক্ষেপের মধ্যে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, কী হলো, তাহলে আমাদের যে আজকের যে হোম টাস্কগুলো ছিল সেই হোম টাস্কগুলো ক্লিয়ার হলো।
আপনারা যারা মনে করছেন যে আমাদের চ্যানেল থেকে প্রচুর পরিমাণে আপনারা উপকৃত হচ্ছেন, তারা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে কিনা আমরা আরও এত এফর্টস যে নতুন করে ভিডিও বানানোর আরও উদ্যম পেয়ে থাকি। এবং আমরা আজকে ভিডিওটা টার্গেট রেখেছি 100 লাইকের। তো আপনারা আশা করছি খুব শীঘ্রই সেই 100 লাইক পূর্ণ করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।